জিনিসটা পড়তে গেলে কতগুলো জিনিস সম্বন্ধে আইডিয়া লাগে, এটা আমি আগের দিনও বলেছিলাম যে সবার প্রথম আগে সিস্টেম কী সেটা জানতে হয়। হোয়াট ইজ সিস্টেম? সিস্টেম মানে একটা সংস্থা। আমি গাড়িতে বসে আছি, গাড়ি আমি মিলে একটা সিস্টেম বানাচ্ছি। এক বোতল জল, দ্যাট ইজ অলসো সিস্টেম। একটা বরফের টুকরা, সেটা একটা সিস্টেম। সো বিভিন্নভাবে সিস্টেম আমরা ফরমেশন করতে পারি। সিস্টেমটা তিন রকমের হয়, আমরা বলেছিলাম আগে। নাম কি? আইসোলেটেড সিস্টেম, বিচ্ছিন্ন সংস্থা, আইসোলেটেড সিস্টেম। দু নম্বর হচ্ছে তোমার কি বলছিলাম, ক্লোজ সিস্টেম। Process রাইট, ক্লোজ সিস্টেম। আর তিন নম্বর হচ্ছে তোমার ওপেন সিস্টেম। open system. রাইট। সো যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো তোমার অনেক কনসেপচুয়াল জিনিস। হ্যাঁ, বইয়েও লেখা নেই, কোথাও লেখা নেই। ওটা গেলো তোমার দরকারি জিনিস যদি তোমাকে একটু উপর লেভেলে পড়াশোনা করতে হয়। সো আইসোলেটেড সিস্টেম মানে যে সিস্টেমটা সঙ্গে পরিবেশের, সিস্টেমের সঙ্গে পরিবেশের এনার্জি, এনার্জি বলতে কিন্তু আমরা হিটটাকেই চিন্তা করব। এনার্জি অ্যান্ড এনার্জি, পরিবেশ থেকে সিস্টেমে এনার্জি ঢুকবেও না, পরিবেশ থেকে সিস্টেম থেকে পরিবেশে এনার্জি বেরোবে না, অর্থাৎ কোনো রকম এক্সচেঞ্জ হবে না। কিসের? হিটে। আবার বস্তুরও, ম্যাটারেরও এক্সচেঞ্জ হবে না। অর্থাৎ শক্তি এবং বস্তু, শক্তি এবং ম্যাটার, এনার্জি এবং ম্যাটার, সাবস্টেন্স, দুটোরই এক্সচেঞ্জ পরিবেশের সঙ্গে বন্ধ হয়ে যাবে। তখন আমরা নাম বলবো, এটা, এই সিস্টেমটার নাম হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ফর এক্সাম্পল, তোমার যদি একটা ধরে নাও একটা থার্মোস্ট্যাট আছে। তুমি জানো থার্মোস্ট্যাটের মধ্যে জল গরম করা হয়, মুখটা বন্ধ করে দিয়েছে, থার্মোস্ট্যাটের মুখটা বন্ধ। এই অবস্থায় তুমি ভিতরে গরম জল রাখলে, তাহলে কি হচ্ছে, হিট বেরোবে না, হিট ঢুকবে না, ফলে টেম্পারেচারটা একই থাকবে। আবার জল যতটুকু ভরে রাখছিলে ততটুকুই জলই থাকবে, কারণ জলও বেরোচ্ছে না, জলও ঢুকছে না, বিকজ মুখটা বন্ধ করা আছে। তার মানে হিটেরও এক্সচেঞ্জ বন্ধ পরিবেশের সঙ্গে। তরল পদার্থ, জলটারও, জল থাক, চা থাক, কফি থাক, সেটাও কম বেশি হচ্ছে না, পসিবলই না, মুখটা সিল করা আছে। সো দ্যাট ইজ কল আইসোলেটেড সিস্টেম। তার মানে শর্ত হচ্ছে কি, না হিট এক্সচেঞ্জ হবে, না ম্যাটারের এক্সচেঞ্জ হবে। ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম মানে তোমার এইটাই ধরে রাখলে, এটাই ধরে রাখলে, কিন্তু এটা থার্মোস্ট্যাট না, এটা এমনি একটা কন্টেনার, এমনি একটা কন্টেনার মধ্যে রাখেছো, কন্ডাক্টিং। এই মেটেরিয়াল, এই গাটা হচ্ছে পরিবাহী পদার্থতে তৈরি, মুখটা সিল করা আছে, মুখটা সিল করা আছে। তাহলে এখানে যদি গরম জল রাখো, তাহলে কী হবে, হিট বেরিয়ে যাবে আস্তে আস্তে। তার মানে হিট এক্সচেঞ্জ হচ্ছে, হিটটা বেরোচ্ছে, কিন্তু তরল বেরোচ্ছে না, না তরল ঢুকছে, তরলও বেরোচ্ছে না, তরলও ঢুকছে না, এটা হচ্ছে না, বেরোচ্ছেও না, ঢুকছে না, বাট হিট ঢুকছে, হিট বেরোচ্ছে, যেহেতু গরম তাই হিট বেরোচ্ছে। আর তুমি যদি বরফ রাখতে, তাহলে কী হতো, হিট ঢুকতো। তার মানে এক্সচেঞ্জ অফ হিট সম্ভব, কিন্তু এক্সচেঞ্জ অফ ম্যাটার সম্ভব না, বিকজ মুখটা সিল করা আছে। দ্যাট ইজ কল ক্লোজ সিস্টেম। ওপেন সিস্টেম মানে কি, এই যে চায়ের কাপে, এই যে চায়ের কাপে চা রেখেছো, সো চায়ের কাপে চা রেখেছো, সো মুখটা খোলা, তার মানে কী হচ্ছে, এক তো কাপের গা দিয়ে হিট বেরোচ্ছে, সুতরাং এক্সচেঞ্জ অফ হিট সারাউন্ডিংসের সঙ্গে হচ্ছে। আবার তুমি চাটাও খেতে পারো, বিকজ মুখ খোলা আছে। সো ম্যাটার, দ্যাট ইজ কল ওপেন সিস্টেম। সো তিন রকমের সিস্টেম হতে পারে, আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম। এবার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, সাম্যাবস্থা দুই রকমের হয়, ইকুইলিব্রিয়াম দুই রকমের হয়। আমরা এখন পর্যন্ত শিখলাম ইকুইলিব্রিয়াম দুই রকমের হয়। একটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, গতীয় সাম্যাবস্থা, ডিনামিক ইকুইলিব্রিয়াম, ডায়নামিক ইকুইলিব্রিয়াম, ডায়নামিক ইকুইলিব্রিয়াম, গতীয় সাম্যাবস্থা। গতীয় সাম্যাবস্থা মানে যে অবস্থাতে একটা বস্তুর মধ্যে এদিকে একটা ফোর্স হলো, সাপোজ এদিকে একটা ফোর্স হচ্ছে F1, এদিকে একটা ফোর্স হচ্ছে F2, এ দুটো যদি সমান এবং বিপরীত হয়, তাহলে বস্তুটা কী হবে, বস্তুটা স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলবে। তার মানে একটা ডায়নামিক ইকুইলিব্রিয়ামে আছে, না ত্বরণ বেগ বাড়ছেও না কমছেও না, বেগটা একই থাকবে, স্থির থাকে। 0 হলে 0 হবে, আর যদি 10 হয় তা 10ই হবে, 20 হলে 20ই থাকবে, কারণ রেজাল্টেন্ট ফোর্স ইজিক্যাল টু কী হচ্ছে, রেজাল্টেন্ট ফোর্স ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। সুতরাং এর নাম হচ্ছে ডিনামিক ইকুইলিব্রিয়াম, এটা হলো শর্ত। আরেকটা ইকুইলিব্রিয়াম আছে, তার নাম হচ্ছে তাপীয় সাম্যাবস্থা, থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে যেখানে একটা দুটো সিস্টেমের মধ্যে যদি তুমি কোনো পরিবাহী পদার্থ লাগিয়ে দাও, না এদিক থেকে এদিকে হিট যাবে, না এদিক থেকে এদিকে হিট আসবে, হিটের আদান প্রদান বন্ধ হয়ে গেল।
হিটের আদান প্রদান বন্ধ হয়ে গেলে আমরা বলবো যে এই দুটো বস্তু থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থায় চলে আসছে। শর্ত কি? তাপমাত্রা সমান। শর্ত হলো তাপমাত্রা সমান, অর্থাৎ এর তাপমাত্রা যদি 50-20 ডিগ্রি হয়, এরও তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে কি হচ্ছে, দুটোর মধ্যে তাপের আদান প্রদান হবে না, তাহলে আমরা বলবো এটা থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থায় আছে। সুতরাং আমরা এখন পর্যন্ত দুই রকম ইকুইলিব্রিয়াম পড়ছি, একটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থা, আর ডিনামিক ইকুইলিব্রিয়াম বা গতীয় সাম্যাবস্থা। আজকে যে পড়বো আমরা থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম। বা থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম মানে কি, দুটি ইকুইলিব্রিয়ামের সামেশন করতে হবে, অর্থাৎ অর্থাৎ দুটো 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 বস্তুর আমাদের কি হলো, দাঁড়াও ভুলে হয়ে গেল, মেসেজ আসছিলো তো। আচ্ছা, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে কি, দুটো বস্তুর মধ্যে তাপের আদান প্রদান বন্ধ হয়ে গেল, শর্ত কি, তাপমাত্রা সমান হতে হবে। ডিনামিক ইকুইলিব্রিয়াম মানে কি, একটা বস্তুর মধ্যে রেজাল্টেন্ট ফোর্স শূন্য হতে হবে, ফলে বস্তুর রেজাল্টেন্ট ফোর্স শূন্য হবে। ফোর্স হতেই পারে, একাধিক ফোর্স থাকতে পারে, বাট রেজাল্টেন্ট থাকবে না। তার মানে এটা ধরো F3, এটা ধরো F4, তার মানে দেখ F3 F4কে ব্যালেন্স করবে, F1 F2কে ব্যালেন্স করবে, ফলে রেজাল্টেন্ট ফোর্স কী হবে, শূন্য হয়ে যাবে। রেজাল্টেন্ট ফোর্স শূন্য হলে কী হবে, বস্তুটা গতীয় সাম্যাবস্থায় চলে আসবে, মানে কি হয় স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু একই বেগে চলবে, দ্যাট ইজ কল গতীয় সাম্যাবস্থা। সুতরাং গতীয় সাম্যাবস্থা থাকতে পারে, তাপীয় সাম্যাবস্থা থাকতে পারে। এই দুটো সাম্যাবস্থাকে যদি একসাথে কম্বাইন করি, দ্যাট ইজ কল থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড ডিনামিক ইকুইলিব্রিয়াম ইজ কম্বাইন্ডলি ফ্রম থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম। থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম, থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম। থার্মোডিনামিক ইকুইলিব্রিয়ামে যদি কোনো সিস্টেম থাকে, থার্মোডিনামিক ইকুইলিব্রিয়ামে যদি কোনো সিস্টেম থাকে, তাপগতীয় সাম্যাবস্থায় যদি কোনো সিস্টেম থাকে, সিস্টেম মানে ধরে নাও, সিস্টেম মানে একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, আদর্শ গ্যাস আছে। তো থার্মোডিনামিক ইকুইলিব্রিয়ামে যদি কোনো সিস্টেম থাকে, মানে তাপগতীয় সাম্যাবস্থায় যদি কোনো সিস্টেম থাকে, তাহলে কী হবে, তার এই সিস্টেমটাকে বোঝানোর জন্য যে প্যারামিটারগুলো হয়, কী কী, প্রেশার, ভলিউম, তাপমাত্রা, গ্যাসের অণুগুলির আভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি, দ্যাট ইজ কল কাইনেটিক এনার্জি, কারণ গতিশক্তি স্থিতিশক্তি হয় না, এই প্যারামিটারগুলো কী হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, চেঞ্জ হবে না, তাহলে আমরা বলবো সিস্টেমটা থার্মোডিনামিক ইকুইলিব্রিয়ামে হয়ে গেল। সো এটা হলো শর্ত। বোঝা গেল কি, শর্ত তো বুঝতেই পারছিস যে কোনো রকমভাবে এনার্জি, হিট এগুলো এক্সচেঞ্জ যদি না হয়, তাহলে বস্তুটা অবশ্যই এই সিস্টেমটা থার্মোডিনামিক ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। আউটপুট কি, রেজাল্ট কি, কীভাবে বুঝবো ইকুইলিব্রিয়ামে আছে, এর প্রেশার, ভলিউম, টেম্পারেচার, যেহেতু অণুগুলো গতিশীল তাই যেন অণুগুলোর মোট গতিশক্তি, দ্যাট ইজ কল মোট আভ্যন্তরীণ শক্তি ইউ, এগুলো সব কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না উইথ দ্য টাইমের সঙ্গে চেঞ্জ হবে না, দ্যাট ইজ কল থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। একে আমরা বলি তাপগতীয় সাম্যাবস্থা। তো হলে আমরা একটা এইভাবে চিন্তা করছি, আমরা একটা আমরা একটা সিস্টেম বলতে আমাদের থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের মধ্যে সিস্টেম বলতে কী করব, সিস্টেম বলতে আমরা গ্যাস নিব একটা পাত্রের মধ্যে নিব গ্যাস। সো গ্যাসটাই হলো সিস্টেম থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের মধ্যে একটা ছোটো ফর্ম আমরা শিখছি, তো পরবর্তীকালে অনেক বড় ফর্মে শিখতে হবে। আপাতত ক্লাস 11-এর জন্য সিস্টেম বলতে আমরা গ্যাসিয়াস সিস্টেম বুঝছি। সেই গ্যাসের সিস্টেমে অবস্থা, স্টেট বা অবস্থা কী দ্বারা প্রেজেন্ট করা হয়, তুই জানিস ইকুয়েশন অফ স্টেট আমরা বলি না, ইকুয়েশন অফ স্টেট বলতে কী বুঝি, বয়েলস চার্লস PV = nRT, এটা হলো ইকুয়েশন, অবস্থার সমীকরণ। তার মানে কি, অবস্থার সমীকরণ, কথার মধ্যেই মানে লুকায় আছে। অবস্থার সমীকরণ মানে কি, গ্যাসের অবস্থাটা তার প্রেশার, ভলিউম, টেম্পারেচার এগুলোর উপর ডিপেন্ড করে। সুতরাং এগুলোই বোঝায় গ্যাসের অবস্থা, স্টেট, অবস্থা বোঝায়। এগুলো যেভাবে চেঞ্জ করবে গ্যাসের অবস্থা সেভাবে চেঞ্জ করবে। তাই জন্য গ্যাসটা কী অবস্থায় আছে এটা বোঝানোর জন্য তার বিভিন্ন প্যারামিটারগুলোর মধ্যে ইকুয়েশন বার করেছে, দ্যাট ইজ কল অবস্থার সমীকরণ। সুতরাং গ্যাস বা সিস্টেমটা কী অবস্থায় আছে, কোনোটা অবস্থায় আছে, তার প্রেশার, ভলিউম, টেম্পারেচার, মোট শক্তি, এগুলো হচ্ছে তোর গ্যাসের স্টেট বা অবস্থা বোঝায়, এবার তুই যদি কোনো একটা দুটি প্যারামিটারের মধ্যে যদি গ্রাফ আঁকি, সাপোজ V ভার্সেস P, তাহলে আমরা বললাম যে সাপোজ একটা গ্যাস এ অবস্থায় আছে মানে কি, যখন গ্যাসের অবস্থায় আছে, পয়েন্ট এ মানে কি, পয়েন্টের কোঅর্ডিনেট প্রেশার P1, ভলিউম V1, ইকুয়েশনের মধ্যে মেরে দিলে পরে তারা
করসপন্ডিং টেম্পারেচার T1, আর টেম্পারেচার T1 জানলে পরে তার আভ্যন্তরীণ শক্তি E1 টোটালটা বেরিয়ে যাবে। বোঝাতে পারলাম কিনা যাই না। একটা পয়েন্ট 2 ডাইমেনশনে কী হয়, মানে এই পয়েন্ট মানে কি তার একটা এক্স কোঅর্ডিনেট আছে, ওয়াই কোঅর্ডিনেট আছে, তার মানে কি এই পয়েন্টটার লোকেশনটা এক্স আর ওয়াই বোঝাচ্ছে। তেমনি একটা পিভি ডায়াগ্রামের মধ্যে এই পয়েন্টের ভলিউম বোঝাবে, প্রেশার বোঝাবে, তার এই পয়েন্টটার কোঅর্ডিনেট ভলিউম এবং প্রেশার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে আসলে তুমি যদি বলো যে এই পয়েন্টের ভলিউম P1, ভলিউম V1, প্রেশার P1, যদি এর মধ্যে বসে করসপন্ডিং টেম্পারেচার T1 পেয়ে যাবো, টেম্পারেচার T1 পেলে তার আভ্যন্তরীণ শক্তি E1 পেয়ে যাবো। তো এইগুলো হচ্ছে টোটালটি হচ্ছে গ্যাসিটা বা সিস্টেমটার একটা স্টেট বোঝাচ্ছে। তাই জন্য বললাম যে একটা স্টেট এ, পয়েন্টটার মানেটা বোঝাচ্ছে। আমরা একটা গ্যাসের অবস্থা স্টেট এ বিন্দু বোঝাইলাম, কেন লজিক বুঝতে হবে, কেন এ বিন্দু স্টেট বুঝাইলো, গ্যাসের স্টেট এ বিন্দু দ্বারা প্রকাশ করলাম। মানে এ বিন্দুর কোঅর্ডিনেট আছে, তার V1 আছে, প্রেশার আছে, ভলিউম আছে, V1 আছে, P1 আছে, P1 যদি হয় করসপন্ডিং T1 বেরিয়ে যাবে, T1 যদি হয় আভ্যন্তরীণ শক্তি বেরিয়ে যাবে। তার মানে এগুলোই তো গ্যাসের একটা স্টেট বোঝায়। এবার গ্যাসটা কী করলো, বাইরে থেকে শক্তি নিল, তাপ নিল, এটা হলো, হ্যাঁ, বিভিন্নভাবে আমরা করলাম কি, গ্যাসটার প্যারামিটারগুলো চেঞ্জ করলাম, করতেই পারি। আমরা জানি বয়েলস ল, চার্লস ল, প্যারামিটারগুলো চেঞ্জ হয়, গ্যাসটা একটা নতুন অবস্থায় চলে গেলো। এই যে একটা নতুন অবস্থায় চলে বি পয়েন্ট মানে কি, তার প্রেশার হয়ে গেলো P2, ভলিউম হয়ে গেলো V2, টেম্পারেচার হয়ে গেলো T2, আভ্যন্তরীণ শক্তিও চেঞ্জ হয়ে গেলো U2। সো এইভাবে চেঞ্জ হয়ে গেলো, নতুন একটা অবস্থায় চলে গেলো। সো আমরা কী করলাম, গ্যাসটা একটা স্টেট এ থেকে একটা স্টেট বিতে চলে গেলাম, ঠিক আছে। সো এই একটা স্টেট এ বিন্দু গ্যাসের একটা অবস্থা বোঝাচ্ছে, বি বিন্দু গ্যাসের আর একটা অবস্থা বোঝাচ্ছে। সো এ বিন্দুতে গ্যাসটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, বি বিন্দুতেও গ্যাসটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। অর্থাৎ গ্যাসটা যখন এ বিন্দু দ্বারা তার অবস্থা বোঝাবে, অর্থাৎ গ্যাসের অবস্থা যখন এ বিন্দু দ্বারা বোঝাচ্ছি, তখন বলছি গ্যাসটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। তুমি যদি বাইরে থেকে যদি কোনো রকম এনার্জি হেন তেন চেঞ্জ করো, তাহলে অবশ্যই তার ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হবে, হয়ে একটা নতুন ইকুইলিব্রিয়াম বিতে পৌঁছাইলো, মানে তার প্রেশার, ভলিউম, টেম্পারেচার এগুলো আলাদা হলো, হওয়াতে নতুন একটা অবস্থা, নতুন একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছালো, বি পয়েন্টে পৌঁছালো। সো আমরা কী করলাম, গ্যাসটাকে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় চেঞ্জ করলাম থ্রো আ প্রসেস, একটা পদ্ধতির মাধ্যমে। গ্যাসটাকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার মধ্যে পৌঁছালাম একটা পদ্ধতির মাধ্যমে, তাই না? তাহলে কী করলাম, গ্যাসটাকে ওয়ান থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বা একটা তাপগতীয় সাম্যাবস্থা থেকে, ওয়ান থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, এখানে উদাহরণস্বরূপ এ বিন্দু থেকে, একটা তাপগতীয় সাম্যাবস্থা থেকে, ফর এক্সাম্পল এ বিন্দু থেকে নতুন একটা তাপগতীয় সাম্যাবস্থা বিন্দু বিতে পৌঁছে গেলাম থ্রো সাম প্রসেস, কিছু প্রসেসের মাধ্যমে। সে প্রসেসগুলো কী হতে পারে, ক্লাসিফিকেশন আছে প্রসেসগুলো, হ্যাঁ, প্রসেসগুলোর মধ্যেও ক্লাসিফিকেশন আছে। সো কী হতে পারে, সমষ্ণ প্রক্রিয়া হতে পারে, আইসোথার্মাল প্রসেস হতে পারে। এটা একটা প্রসেসের নাম, আইসোথার্মাল প্রসেস, খুব সুন্দর। আইসোথার্মাল প্রসেস মানে কি, মানে হচ্ছে একটা অবস্থা থেকে আর একটা অবস্থা যাবে, বাট টেম্পারেচার চেঞ্জ হবে না। অর্থাৎ এ অবস্থায় বি অবস্থা থেকে, এই অবস্থা থেকে বি অবস্থায় গেল, যদি দেখা যায় এ অবস্থায় টেম্পারেচার T1 আর বি অবস্থায় টেম্পারেচার T2, এবং যদি দেখা যায় T1 এবং T2 সমান আছে, তাহলে আমরা বলবো যে এই প্রসেসটার নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ উষ্ণতা দুটি অবস্থাতেই সমান। দ্বিতীয় একটা প্রসেস নাম্বার 1, দ্বিতীয় একটা প্রসেস হতে পারে কি, তার নাম হচ্ছে ধরে নাও অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপ পদ্ধতি। অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপ পদ্ধতি, এটা একটা প্রসেস। বলে এইটা কি প্রসেস, বলে এই প্রসেসের শর্ত হচ্ছে তুমি যখন এই পদ্ধতি থেকে এ অবস্থা থেকে বি অবস্থায় যাবা, তখন সিস্টেমটা, তুমি যখন এ অবস্থা থেকে বি অবস্থায় যাবা, তখন সিস্টেমটা প্রেশার, ভলিউম, টেম্পারেচার, আভ্যন্তরীণ শক্তি সবই চেঞ্জ হবে, বাট সিস্টেম পরিবেশের সঙ্গে না হিট নেবে, হিট মানে আচ্ছা হিট লেখি, না হিট নেবে না হিট দেবে, হিট নেবেও না দেবেও না। অর্থাৎ হিট এক্সচেঞ্জ, পরিবেশ এর বর্ডারের বাইরেটা হচ্ছে পরিবেশ, এই হিট এক্সচেঞ্জ সারাউন্ডিংয়ের সাথে বন্ধ হয়ে গেল, সারাউন্ডিংয়ের সঙ্গে হিট এক্সচেঞ্জ কী হয়ে গেল, বন্ধ হয়ে গেল, না দেবে। তাই জন্য বলে রুদ্ধ তাপ, অর্থাৎ তাপের আদান প্রদান বন্ধ, ইংরেজিতে বলে অ্যাডিয়াবেটিক প্রসেস।
রুদ্ধতাপ পদ্ধতি। সো এটা খুব ইম্পর্টেন্ট দুটো প্রসেস, নাম্বার 1, নাম্বার 2 সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস, রুদ্ধতাপ প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস। সো এই দুটো ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। এটা আমরা দেখবো কী হয় এই দুটো প্রসেসে গ্যাসে বা সিস্টেম। গ্যাস মানে সিস্টেম, গ্যাস বলতে আমরা এখন তো সিস্টেম, সিস্টেম মিনস গ্যাস কোথায় আছে, ফাঁকা জায়গা থাকলে তো হবে না, কন্টেনার মধ্যে দিতে হবে। সো কন্টেনারটার মধ্যে সিস্টেম বা গ্যাসটা আছে, তার একটা অবস্থা মানে P1, V1, T1, U1 থেকে আর একটা নতুন অবস্থাতে চেঞ্জ করবে। কীভাবে চেঞ্জ করবে? নানাভাবে চেঞ্জ করতে পারে। তুমি বাইরে থেকে ফোর্স মারলে, প্রেশার বাড়িয়ে দিলে, ভলিউম কমিয়ে দিলে, হিট ঢুকিয়ে দিলে, হিট বের করে নিলে, নানা রকম হতে পারে। এটা বিভিন্ন রকমভাবে আমরা চেঞ্জ করতে পারি। বাট যদি টেম্পারেচার চেঞ্জ না হয় তাহলে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস। যদি হিট এক্সচেঞ্জ না করি পরিবেশের তাহলে বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপ পদ্ধতি, সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। সো এটা মাথায় রাখতে হবে জিনিসগুলো। সো এই সবই হলো আমাদের থার্মোডাইনামিক্স পড়ার জন্য আমাদের কিছু বেসিক আইডিয়া। বেসিক হলো এটাই সবচেয়ে কঠিন, কারণ যে কোনো ডিসকাশনের মধ্যে বেসিকটাই দেওয়া থাকে না, ফলে আমরা কনফিউজ হয়ে যাই। হ্যাঁ, বেসিক হলো এটাই কঠিন, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তো বুঝতে হবে। এবার নেক্সট আমরা যে জায়গাটা আসছি সেটা হলো হ্যাঁ, এই যে প্যারামিটারগুলো আমরা শিখছি, যে প্যারামিটারগুলো আছে, বিভিন্ন রকম প্যারামিটার তুমি জানো হয়। আমরা যে আলোচনা শিখছি একটা সিস্টেমের, একটা সিস্টেম বলতে গ্যাস হতে পারে, তরল হতে পারে, নানা রকম হতে পারে। আমরা যদি বড় সেন্সে চিন্তা করি, 11-এর বাইরে যদি চিন্তা করি, তাহলে সিস্টেমের প্যারামিটার নানা রকম হতে পারে। কী কী হতে পারে? প্রেশার হতে পারে, ভলিউম হতে পারে, টেম্পারেচার হতে পারে, আভ্যন্তরীণ শক্তি হতে পারে, আর কী হতে, ঘনত্ব হতে পারে, সারফেস টেনশন হতে পারে, এই সমস্তটাই। এরকম আরও অনেক প্যারামিটার আছে। এদের মধ্যে স্পেসিফিক হিট হতে পারে, আপেক্ষিক তাপ হতে পারে। সো এই যে এগুলোর মধ্যে যে সমস্ত প্যারামিটারগুলো সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে, যে সমস্ত প্যারামিটার সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে না, যে সমস্ত প্যারামিটার সিস্টেমের মাস বা সাইজ এর উপর ডিপেন্ড করে না, অণুর সংখ্যা, মাস মানে কি অণুর সংখ্যা, মাস মানে অণুর সংখ্যা, অণুর সংখ্যা বা মাসের উপর ডিপেন্ড করে না, তাকে বলা হয় ইন্ট্রিনসিক। এগুলো হচ্ছে ভেরিয়েবল, এগুলো কি চলরাশি বা ইংরেজিতে বলে ভেরিয়েবল, যেগুলো আমরা সিস্টেমে পরিবর্তন করতে পারি, ভেরিয়েবল বা চলরাশি। যে সমস্ত ভেরিয়েবল চলরাশিগুলো সিস্টেমের মাসের উপর বা অণুর সংখ্যার উপর নির্ভর করে না, তাকে বলে ইন্ট্রিনসিক, বাংলায় বলে সংকীর্ণ চলরাশি, ইন্ট্রিনসিক ভেরিয়েবল বলা হয়, সংকীর্ণ চলরাশি বলা হয়। আর যেগুলো সিস্টেমের মাসের উপর বা অণুর সংখ্যার উপর ডিপেন্ড করে তাকে বলে এক্সট্রিনসিক ভেরিয়েবল, এক্সট্রিনসিক বা ব্যাপক, এক্সট্রিনসিক অর ব্যাপক চলরাশি, ব্যাপক, এটা ইন্ট্রিনসিক, এটা এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক ভেরিয়েবল, এক্সট্রিনসিক ভেরিয়েবল, সংকীর্ণ চলরাশি, ব্যাপক চলরাশি। এর মধ্যে তোমরা শিখবা, বুঝবা যে কোনগুলো ইন্ট্রিনসিক হয়, কোনগুলো এক্সট্রিনসিক হয়। তোমরা নিজেরাই যেন একটা গ্যাসের ঘনত্ব তার অণুর সংখ্যার উপর ডিপেন্ড করে না। যেমন ধরো এইটুকু তোমার লোহার টুকরা আছে, তাকে তুমি যে টুকরা করে এইটুকু না, লোহার ঘনত্ব কি চেঞ্জ হয়ে যাবে না। ধরো 1 বালতি জল, তাতে যদি জলের ঘনত্ব যদি 1 গ্রাম পার সিসি হয়, তুমি যদি 1 চামচ জল যদি তুলে নাও, তার ঘনত্ব কি চেঞ্জ হয়ে যাবে নাকি? ঘনত্ব একই থাকবে। সো ঘনত্ব যে ইন্ট্রিনসিক ভ্যারিয়েবল। তারপরে যেমন সারফেস টেনশন, যতটুকুই তরল হোক না কেন তার ইন্ট্রিনসিক ভ্যারিয়েবল। তাপমাত্রা ইজ ইন্ট্রিনসিক ভ্যারিয়েবল, তাই না? তুমি যদি 1 কাপ চা নিয়েছো, গরম আছে, অল্প যদি চুমুক দাও তাতেও যা টেম্পারেচার আছে, গোটা জলের মধ্যেও একই টেম্পারেচার আছে। সো টেম্পারেচার ওভারঅল সেমই আছে। সো তাপমাত্রা ইজ ইন্ট্রিনসিক ভ্যারিয়েবল, ঠিক আছে? এগুলো জিনিস হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যারিয়েবল। এক্সট্রিনসিক ভ্যারিয়েবল যেমন প্রেশার ইজ এ এক্সট্রিনসিক ভ্যারিয়েবল। কারণ তোমার পাত্রের মধ্যে যত বেশি গ্যাসের অণু ঢুকবে তত বেশি তার প্রেশার বাড়বে। বিকজ অণু যত বাড়বে তার বেগ তত বাড়বে, বেগের মানে গতিশক্তি বাড়লে পরে প্রেশার বাড়বে। সো প্রেশার ইজ এ এক্সট্রিনসিক ভ্যারিয়েবল। তারপরে ধরে নাও আভ্যন্তরীণ শক্তি, মানে গ্যাসের অণুগুলির মোট যে আভ্যন্তরীণ গতিশক্তি, সেটাও তো অণুর সংখ্যার উপর ডিপেন্ড করবে। তুমি যত বেশি করবা অণু প্রবেশ করাবা, যত বেশি সাইজ নিবা, তত বেশি গ্যাসের অণু আছে, তত বেশি আভ্যন্তরীণ শক্তি থাকবে। সো ভলিউমও অবশ্যই তার সাইজের উপর ডিপেন্ড করবে, তাই না? যত বড় পদার্থ নিবা তত বেশি ভলিউম, যত কম পদার্থ নিবা তত কম ভলিউম। অণুর সংখ্যা বাড়ালে ভলিউম বাড়বে, অণুর সংখ্যা কমালে ভলিউম কমবে। সো দিস ইজ অলসো এক্সট্রিনসিক ভেরিয়েবল। সো এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক ভেরিয়েবলের মধ্যে পড়ে, ঠিক আছে? আমরা যেটা করবো সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের মধ্যে বিভিন্ন ভেরিয়েবলগুলো
তাদের রিলেশনস কী হয় না হয় এগুলো আমরা দেখব। আশা করি যা এখন পর্যন্ত যা পড়ালাম টোটালটাই বোঝা গেল। এইটুকুর মধ্যে যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে করতে হবে। 0তম সূত্র, 0th ল, আবার আমি মেনশন করে দিচ্ছি। এ বস্তু বি বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে, এ বস্তু সি বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে, এ বস্তু বি বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে, এ বস্তু সি বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে। ইট মিনস যে বি বস্তু এবং সি বস্তু পরস্পর তাপীয় সাম্যাবস্থা থাকবে। কেন? বলে এ বস্তু বি বস্তু তাপীয় সাম্যাবস্থা থাকার নিয়ম হচ্ছে এর টেম্পারেচার যদি θ1 হয়, এর টেম্পারেচার যদি θ2 হয়, তাহলে θ1 = θ2। শর্ত, এ বস্তু সি বস্তু তাপীয় সাম্যাবস্থা থাকা আছে, ধরে নিন θ3, তাহলে এ বস্তু সি বস্তু তাপীয় সাম্যাবস্থা থাকার শর্ত কি? তাহলে θ1 মাস্ট বি ইকুয়াল টু θ3। তার মানে কি? দেয়ারফোর θ2 = θ3। তার মানে কি? বি বস্তু এবং সি বস্তু তাপীয় সাম্যাবস্থা হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা কি? এটাকে বলে 0th ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার 0তম সূত্র, যেখান থেকে আমরা তাপমাত্রার ধারণা পাই। কারণ তাপমাত্রা হচ্ছে সেই প্যারামিটারটা যেটা তাপীয় সাম্যাবস্থা এস্টাবলিশড করে। যখনই আমরা দেখবো দুটো বস্তুর মধ্যে তাপের এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে, তার আমরা বলবো নিশ্চয়ই প্যারামিটার টেম্পারেচার দ্যাট ইজ মাস্ট বি ইকুয়াল, দুটোর মধ্যে দুটো ওই থিটা টেম্পারেচার মানে টেম্পারেচারটা অবশ্যই ইকুয়াল হয়ে গেছে, এটাই শর্ত। তাহলে ওটা বোঝা গেল। এই বস্তু অর্থাৎ দিশান হচ্ছে অন্যনের বন্ধু, দিশান হচ্ছে তন্ময়ের বন্ধু। ইট মিনস অন্যন এবং তন্ময় পরস্পর বন্ধু হইতেই হবে। দিশান যদি অন্যনের বন্ধু হয়, দিশান যদি তন্ময়ের বন্ধু হয়, তাহলে অন্যন এবং তন্ময় নিজেরাও পরস্পর বন্ধু হবে। এটা তাই বলছে যে এ আর বি যদি পরস্পর তাপীয় সাম্যাবস্থা থাকে, এ আর সি যদি তাপীয় সাম্যাবস্থা থাকে, তাহলে এরা নিজেরাও পরস্পর তাপীয় সাম্যাবস্থা থাকবে। এটাকে ভাষাতে বললে হচ্ছে একটি বস্তু দুটি ভিন্ন বস্তুর সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় থাকলে ওই দুটি ভিন্ন বস্তু পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটা 0th ল। এবার আসছে নেক্সট হচ্ছে ফার্স্ট ল থার্মোডাইনামিক্স। রিসেন্টলি একটা নতুন ল বানাইছে, তার নাম হচ্ছে, আমরা ফার্স্ট ল পড়বো, সেকেন্ড ল পড়বো, দেখবি কীভাবে পড়বো, খুব সুন্দর। আমারটাই ফলো করিস, হ্যাঁ, বই ফলো করিস না, কনফিউজ হয়ে যাবে। আমারটা ফলো করিস, ক্লিয়ার থাকবে। সেকেন্ড ল পড়বো, থার্ড ল পড়বো। আমি তোদেরকে আর একটা ল পর শেখাই দেবো, 4th ল, যেটা লেখা নেই কোথাও, বাট এটা রিসেন্ট আবিষ্কার হয়েছে, 4th ল। তো ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, 4th ল, হ্যাঁ, এক্সট্রা পড়েই দেবো, বলে দেবো কী হচ্ছে না হচ্ছে। যাই হোক, যাতে তোদের পরবর্তীকালে ভালো লাগে জিনিসগুলো। যাই হোক, আমার ইন্টারেস্ট গ্রো করাটাই কাজ, মেন কাজ হচ্ছে আমার ইন্টারেস্ট গ্রো করানোটা, নাম্বার পাওয়ানোটা না। নাম্বার তোমাদের ক্লাস 12-এ পাওয়াতে হবে। আপাতত ইন্টারেস্টের দিকে ফোকাস করো। ফার্স্ট ল কী বলছে? এই হলো একটা সিস্টেমের মধ্যে তুমি যখনই কোনো হিট দিবা, হিটকে আমরা এবার কিউ অক্ষর দ্বারা প্রকাশ করব। কিছু পরিমাণ হিট দিলাম, কিছু পরিমাণ ডেল্টা মিন্স কিছু, কি দিলাম? হিট, ডেল্টা কিউ, কিছু পরিমাণ হিট দিলাম। কিছু পরিমাণ হিট দিলাম, কিছু বলতে আমরা ডেল্টা বোঝাচ্ছি। ডেল্টা মানে কিছু পরিমাণ, ডিফারেন্সিয়াল এলিমেন্ট, ডেল্টা এলিমেন্ট, ক্যাপিটাল ডেল্টা বলে এটাকে। সো ডেল্টা কিউ পরিমাণ হিট বলতে আমরা কিউ দ্বারা রিপ্রেজেন্ট করব। আমাদের এখন হিট বলতে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সো ডেল্টা কিউ পরিমাণে আমরা হিট সিস্টেম মধ্যে দিলাম। সিস্টেম বলতে আমরা গ্যাস বোঝাচ্ছি, গ্যাস বলতে আমরা আইডিয়াল গ্যাস বোঝাবো। সিস্টেম কী করবে? গ্যাসটা পেয়ে দুটো কাজ করবে। নাম্বার 1, নিজের আভ্যন্তরীণ অণুগুলোর গতিশক্তি বাড়াবে, নিজের আভ্যন্তরীণ অণুগুলির শক্তি বাড়াবে। সো ইনক্রিজ ইন আভ্যন্তরীণ শক্তি। আভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করব। সো এর একটা পার্ট হচ্ছে তার আভ্যন্তরীণ শক্তি বাড়াবে, আর বাকি পার্টটা কী করবে? বাকি পার্টটাও কার্য করবে, সামান্য কার্য করবে, ডেল্টা ডাব্লিউ। সো এই হলো আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। কী বলছে তাহলে? কিছু পরিমাণ যদি হিট আমরা সিস্টেমে দিই, তাহলে সে একটা পার্ট নিজের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, বাকি পার্টটা ও কার্য করবে। এই হলো আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে? কোনো একটা সিস্টেমের মধ্যে যদি আমি
কিছু পরিমাণ হিট দিই, সিস্টেম কী করবে, সেই হিটটা দুটো কাজে ব্যবহার করবে। এক, আভ্যন্তরীণ শক্তি বাড়াবে। 2 নাম্বার, গ্যাস বাকি তাপটা গ্যাস বাহ্যিক কার্য করবে। এবার দেখি কার্যকে আমরা কীভাবে লিখতে পারি। ধরে নাও এই হলো আমাদের একটা গ্যাস আছে পাত্রের মধ্যে, এইটা হলো আমাদের একটা পিস্টন লাগানো আছে, এখানে গ্যাস আছে। তো গ্যাস কী করলো, এই এদিক থেকে আমাদের একটা প্রেশার দিল, ফোর্স দিল বা প্রেশার দিল পি। এই 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 পিস্টনটার যে ক্রস সেকশনাল এরিয়া সেটা আমি ধরলাম এ। স্বাভাবিকভাবে এটা তার ওয়ান ডাইমেনশন না, এরকম যদি আমি ভাবি, এরকম যদি হয়, তাহলে এই হলো আমাদের এই পিস্টনটা, এরকম লাগানো আছে ঢাকনা। তো গ্যাস নিচ থেকে এভাবে প্রেশার দিচ্ছে, তো প্রেশার দিলে সেটাই এই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে, ধরে নাও এ, আমি এভাবে দেখাচ্ছি সেটাকে। সে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, গ্যাস এই প্রেশারটা দিচ্ছে, দেওয়াতে কী হলো, গ্যাসের প্রেশারটা দেওয়াতে কী হলো, পিস্টনটা এইখান থেকে নতুন একটা অবস্থান বিতে চলে গেল, এবং এই ডিসপ্লেসমেন্টটাকে আমি বললাম ডেল্টা এক্স। এইটুকু স্মরণ হলো। তাহলে গ্যাস কতটা কার্য করলো, ডেল্টা ডাব্লিউ, দ্যাট ইজ ইকাল টু কী হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, ফোর্স কোন দিকে, ফোর্স কত আমরা জানি, ফোর্স পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ ইকাল টু প্রেশার, সেটাই গ্যাসের চাপ। ফোর্স কী হবে, প্রেশার ইন্টু এরিয়া। সো পি ইন্টু এ ইন্টু ডেল্টা এক্স। এবার এ ইন্টু ডেল্টা এক্স কি, এরিয়া ইন্টু ডেল্টা এক্স হচ্ছে এই যে নতুন যে আয়তনটা গ্যাস মানে বৃদ্ধি করলো, গ্যাসের আয়তন যে বৃদ্ধি হলো, এটা তো অরিজিনাল আয়তন ধরলাম ভি, এক্সট্রা যে আয়তনটা গ্যাসের বাড়লো এটাকে বলে ডেল্টা ভি। ক্ষেত্রফল ইন্টু দূরত্ব, তাহলে হয় আয়তন বৃদ্ধি। এটাতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু, বুঝতেই পারছো এটা আমি যদি ডায়াগ্রামটা এভাবে আঁকি। সো এটা চিন্তা করো, এটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, আর এটা যদি এখান থেকে এটুকু যায়, তাহলে এটুকু জায়গার আয়তন কী হবে, এটা যদি ডেল্টা এক্স হয়, তাহলে কী হবে, চোঙের আয়তন এই ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, একই হলো এ ইন্টু ডেল্টা এক্স, দ্যাট ইজ ইকাল টু এখানকার আয়তন ডেল্টা ভি। সো পি ইন্টু ডেল্টা ভি, এটাই হলো আমাদের কিন্তু ডেল্টা ডাব্লিউ। সো ডেল্টা ডাব্লিউকে তুমি এভাবে লিখতে পারো। সো হয়ে গেল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আশা করি বুঝতে পারলি যে ডেল্টা ডাব্লিউকে আমরা এখন এভাবে লিখতে পারি। সে ডেল্টা কিউ, এটা একটা ফর্ম, ইজ ইকাল টু আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কার্য পি ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি, আয়তন বৃদ্ধি। ওকে, মানে আয়তনের পরিবর্তন। এবার তুমি চিন্তা করো এখানে, ঠিক আছে, এটা পরবর্তীকালে আমরা বুঝবো। এবার এটা হলো তাপগতিবিদ্যার আর একটা ফর্ম, ফার্স্ট ল। এটা হলো ফার্স্ট ল, একটা ফর্ম নম্বর 1, এটা ফার্স্ট ল, এটা ফর্ম নাম্বার 2, দ্বিতীয় রূপ তাপগতিবিদ্যার সূত্রের দ্বিতীয় রূপ পি ডেল্টা ভি। এটাকে ডিফারেন্সিয়াল ফর্মে লিখতে পারো, তখন লিখবে ডিকিউ ইজ ইকাল টু ডেল্টা হয়ে গেল ডিউ প্লাস পি ডিভি। সো ডিকিউ ইজ ইকাল টু ডিউ প্লাস ডিডিভি পিডিভি, সেটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ডিফারেন্সিয়াল ফর্ম। সেরকম 3 রকম ফর্মে আমরা লিখতে পারি। সো ডিকিউ ইজ ইকাল টু ডিউ প্লাস পিডিভি। ওকে, এখন থাক এটুকু। এবার যদি আমাদের সমষ্ণু প্রক্রিয়া হয়, এবার আমরা দেখি সমষ্ণু প্রক্রিয়া এবং দ্রুততাপ প্রক্রিয়াতে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে অ্যাপ্লাই করলে কি হবে দেখা যাক। ঠিক আছে, আমরা এটা দিয়েই করি। প্রথম প্রসেস নাম্বার 1 আমি ধরেছিলাম সমষ্ণু প্রক্রিয়া। প্রসেস নাম্বার 1, যার নাম বলেছিলাম আমরা আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণু প্রক্রিয়া। সমষ্ণু প্রক্রিয়া মানে যে প্রক্রিয়াতে কি হয়, গ্যাসের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। আমি বলেছিলাম T2 ইজ ইকাল টু T1, সো তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, দ্যাট মিনস DT ইজ ইকাল টু 0। যেহেতু তাপমাত্রা বাড়ে না, তার মানে গ্যাসের আভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি হয় না, কারণ আমি আগেই বলছি গ্যাসের গতিশক্তি গ্যাসের তাপমাত্রার বহিঃপ্রকাশ। গ্যাসের গতিশক্তি গ্যাসের তাপমাত্রার বহিঃপ্রকাশ, আর গতিশক্তি হলো আভ্যন্তরীণ শক্তি, কারণ আদর্শ গ্যাসের কোনো আভ্যন্তরীণ স্থিতিশক্তি নেই, কারণ যেহেতু আকর্ষণ বলগুলো নেই গ্যাসের অণুগুলির মধ্যে। যেহেতু আকর্ষণ বল নেই, তাই জন্য স্থিতিশক্তি নেই, ফলে গতিশক্তি হলো মোট আভ্যন্তরীণ শক্তি।
আর সুতরাং এটাই বলতে পারি, তাপমাত্রায় যেহেতু পরিবর্তন নাই, তাই গতিশক্তির পরিবর্তন হবে না, তাই আভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে না। এটা আমরা আগেও বলেছি যে গ্যাসের গতিতত্ত্ব থেকে তাপমাত্রার ধারণা কীভাবে পাওয়া যায়। তাপমাত্রাই হচ্ছে গ্যাসের গতিশক্তির বহিঃপ্রকাশ। তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, গ্যাসের গতিশক্তিরও পরিবর্তন হবে না। গ্যাসের যদি গতিশক্তি পরিবর্তন না হয়, গ্যাসের আভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে না। দ্যাট মিনস সমষ্ণ প্রক্রিয়ায় যেহেতু ডিটি ইজ ইকাল টু জিরো, মুছে দিই, ফ্রেশ করে দিই, সমষ্ণ প্রক্রিয়ায় যেহেতু ডিটি ইজ ইকাল টু জিরো, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। ডিটি মানে কি? পরিবর্তন। জিরো মানে কি? হয় না। ডিটি মানে পরিবর্তন, জিরো মানে হয় না। সুতরাং আমরা বলতে পারি গ্যাসের আভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হয় না। তার লটা কি দাঁড়ায় গেল? ডেল্টা কিউ ইজ ইকাল টু ডেল্টা ডাব্লু। তার মানে তুমি যে তাপটা দিবা, সে তাপটা টোটালি ও বাহ্যিক কার্য করতে ব্যবহার করবে। তুমি যে তাপ দেবা, সেই তাপটা 100% কার্যতে ব্যবহার করছে। যে তাপটা দিচ্ছে, সেই তাপটা 100% কার্যে ব্যবহার করছে, ও তাপমাত্রা ব্যবহার করতে কোনো রকম কাজে লাগছে না। এটি হলো সমষ্ণ প্রক্রিয়ার একটা আউটপুট। প্রসেস নাম্বার টু হলো রুদ্ধতাপ প্রক্রিয়া। দেখি সেখানে কি হয়। রুদ্ধতাপ প্রক্রিয়া মানে কি? রুদ্ধতাপ প্রক্রিয়া মানে তুমি গ্যাসের মধ্যে কোনো রকম তাপের আদান প্রদান হবে না, না ও তাপ দেবে নাও তাপ নেবে। দ্যাট মিনস ডি কিউ ইজ ইকাল টু জিরো। অর্থাৎ আমরা বলতে পারি ডেল্টা কিউ ইজ ইকাল টু জিরো। ডি কিউ ইজ ইকাল টু জিরো আর ডেল্টা কিউ ইজ ইকাল টু জিরো। না তাপ দেবে না তাপ নেবে। তার মানে কী হয়ে গেল? তাহলে ডেল্টা ইউ ফার্স্ট ল থেকে পাচ্ছি প্লাস ডেল্টা ডাব্লিউ দ্যাট ইজ ইকাল টু জিরো। তার মানে আমরা বলতে পারি যে ডেল্টা ইউ ইজ ইকাল টু মাইনাস ডেল্টা ডাব্লিউ। এটা খুব ভালো একটা ইন্টারেস্টিং একটা আউটপুট বেরোলো আমাদের। এবার দেখো ডেল্টা ডাব্লিউ কী জিনিস? ডেল্টা ডাব্লিউ হচ্ছে মাইনাস পি, ডেল্টা ডাব্লিউ হচ্ছে ডিভি। এই হলো আমাদের। এবার এই যে ফর্মুলাটা বেরোলো, সেখান থেকে অনেক আলোচনা করা যেতে পারে, অনেক কিছুই আলোচনা এখান থেকে হতে পারে। কী কী? এই যে ফর্মুলাটা বেরোলো, অনেক আলোচনা এখান থেকে হতে পারে। কী কী? সিদ্ধান্ত নাম্বার 1, এ সিদ্ধান্ত কি হতে পারে? যদি ডিভি পজিটিভ হয়, বলে ডিভি পজিটিভ মানে কি? মানে অন্তিম আয়তন, মানে আয়তনের পরিবর্তন পজিটিভ। ডিভি মানে কি? ডিভি মানে V2 মাইনাস V1, অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন গ্রেটার দেন জিরো। তার মানে কি? অন্তিম আয়তন ইজ গ্রেটার দেন প্রাথমিক আয়তন। ডিভি মানে আয়তনের পরিবর্তন অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস প্রাথমিক। V2 অন্তিম মাইনাস প্রাথমিক V1, V2 মাইনাস V1। ডিভি গ্রেটার দেন জিরো, পজিটিভ গ্রেটার দেন জিরো, তাহলে V2 গ্রেটার দেন V1, V2 গ্রেটার দেন V1। তার মানে কী হচ্ছে? অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তন থেকে বেশি। তার মানে কী হচ্ছে? গ্যাসের আয়তন প্রসারণ। অর্থাৎ যদি গ্যাসের আয়তন প্রসারিত হয়, তাহলে ডিভি পজিটিভ। আর ডিভি যদি পজিটিভ হয়, অর্থাৎ ডান দিকটা যদি পজিটিভ হয়, এটা প্লাস ইন্টু মাইনাস, তাহলে আমাদের কী হয়ে গেল? দেয়ারফর ডেল্টা ইউ ইজ ইকাল টু নেগেটিভ। ডেল্টা ইউ নেগেটিভ মানে কি? ডেল্টা ইউ নেগেটিভ মানে U2 মাইনাস U1 লেস দেন জিরো। এটা মানে কি? এটা ডেল্টা ইউ মানে আবার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, মানে অন্তিম মাইনাস প্রাথমিক লেস দেন জিরো। তার মানে কি? অন্তিম লেস দেন প্রাথমিক, মানে অন্তিম গতিশক্তি, অন্তিম আভ্যন্তরীণ শক্তি কম, প্রাথমিক আভ্যন্তরীণ শক্তি বেশি। তার মানে অন্তিম তাপমাত্রা অবশ্যই কম, প্রাথমিক তাপমাত্রা বেশি। তার মানে অন্তিম তাপমাত্রাটা কমে গেল, প্রাথমিক তাপমাত্রা বেশি ছিল। তার মানে কী হচ্ছে? গ্যাসের তাপমাত্রা হ্রাস পাচ্ছে। তার মানে কী হচ্ছে? তাপমাত্রা হ্রাস পেল। তাপমাত্রা হ্রাস পেল মানে কি? গ্যাসটা ঠান্ডা হয়ে গেল। তার মানে এর আউটপুটটা কি? শীতল হলো। তাপমাত্রা হ্রাস পেলে শীতল হয়ে গেল। তো এটা আমাদের সুন্দর একটা ডিসিশন আসলো, এখান থেকে বসলো। সুতরাং রুদ্ধতাপ প্রক্রিয়ায় আলটিমেটলি কী বলা হয়? আমি ভাষাগতভাবে এভাবে বলতে পারি যে রুদ্ধতাপ যদি প্রসারণ হয়, তাহলে কিন্তু গ্যাসের আভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, ফলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। রুদ্ধতাপ যদি প্রসারণ হয়, ডিভি যদি পজিটিভ হয়, অর্থাৎ অন্তিম আয়তন বেশি প্রাথমিক আয়তন কম, অর্থাৎ প্রসারিত হলো, তাহলে এটা হচ্ছে প্লাস ইন্টু পি পজিটিভ ইন্টু মাইনাস নেগেটিভ, ডেল্টা ইউ নেগেটিভ। আভ্যন্তরীণ শক্তি হ্রাস পেল। আভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পেল। তাপমাত্রা হ্রাস পেয়ে গেল মানে কি? গ্যাসটা আগের থেকে ঠান্ডা হয়ে গেল। সিম্পল। আর একটা জিনিস তুমি দেখো, যদি ডিভি পজিটিভ হয়,
তাহলে এই যে পিডিভি এটা পজিটিভ, তার মানে কি যদি ডিভি পজিটিভ হয় তাহলে যে করসপন্ডিং যে ওয়ার্ক ডান ডেল্টা ডাব্লু মানে পিডিভি দ্যাট ইজ পজিটিভ, তাহলে পজিটিভ ওয়ার্ক ডান। তাহলে যদি প্রসারিত হয় তাহলে আমরা বলি কৃতকার্য পজিটিভ। কেমিস্ট্রিতে এখানে বললো প্রসারিত হলে কৃতকার্য নেগেটিভ, ফিজিক্সে বলছি প্রসারিত হলে কৃতকার্য হচ্ছে পজিটিভ, কেমিস্ট্রি হলে প্রসারিত হলে কৃতকার্য নেগেটিভ। যাই হোক, যদি প্রসারিত হয় কৃতকার্য পজিটিভ, পিডিভি পজিটিভ হয়ে গেল। যদি প্রসারিত হয় পিডিভি পজিটিভ মানে ডেল্টা ডাব্লিউ পজিটিভ। সুতরাং যদি প্রসারিত হয় গ্যাস কৃতকার্য করলো, সেই কৃতকার্যটা পজিটিভ হলো, অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারিত হলো। তার মানে নিশ্চিতরূপে কী ছিল, নিশ্চিতরূপে এই ছিল, এই হলো পিস্টন, গ্যাসের অণুগুলো পিস্টনকে ধাক্কা মেরে মেরে কী করলো এখানে, তার মানে কি গ্যাসের অণুগুলো একটা মানুষ হিসেবে চিন্তা করো, ওরা কার্য করলো, ওরা কার্য করে এখানে আয়তনটা পাঠিয়ে দিল। তার মানে ডিভিটা পজিটিভ হলো, আগে ছিল এটুকু আয়তন, এখন হয়ে গেল এটুকু আয়তন, তার নিশ্চয়ই এটুকু যে ডিভি আয়তনটা বৃদ্ধি পেলো, তার মানে কি নিশ্চয়ই গ্যাসের অণুগুলো কার্য করলো। তাই জন্য বললাম যে কৃতকার্য পজিটিভ। যেই কৃতকার্য পজিটিভ হয়ে গেলো আভ্যন্তরীণ শক্তিটা কী হলো নেগেটিভ হয়ে গেল, মানে আভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়ে গেল। কেন হ্রাস পেলো? কারণ বাইরে থেকে তো কোনো রকম শক্তি এনার্জি সাপ্লাই করি নেই, ডেল্টা কিউ তো জিরো। কী পদ্ধতিতে? রুদ্ধতাপ পদ্ধতিতে, পদ্ধতিটা রুদ্ধতাপ। তাই জন্য বলছি ডেল্টা কিউ জিরো, যেহেতু আভ্যন্তরীণ বাইরে থেকে কোনো রকম শক্তি আমরা সাপ্লাই করি নেই, তাই জন্য কী করলো, গ্যাস যে কার্যটা করলো সে কার্যটা করার শক্তিটা কোথার থেকে পেলো, সেই কার্যটা করার জন্য শক্তিটা কী করলো, ও গ্যাসের নিজস্ব আভ্যন্তরীণ শক্তিকেই ব্যবহার করলো। গ্যাস নিজের আভ্যন্তরীণ শক্তিটাকেই ব্যবহার করলো, ফলে কী হলো, গ্যাসের আভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পেয়ে গেল। ঠিক আছে, এই হলো আমাদের ডিসিশন নাম্বার 1 এ। এবার ডিসিশন নাম্বার বিতে আমরা আসি কি, ডিসিশন নাম্বার বিতে আমরা চলে আসি। কি করলাম আমরা ডিসিশন নাম্বার বিতে? ডিসিশন নাম্বার বিতে আমরা বললাম কি, যে যদি ডিভি নেগেটিভ হয়, নেগেটিভ মানে ডিভি এই যে পজিটিভ, এবার যে বিতে বললাম ডিভি নেগেটিভ, নেগেটিভ মানে ডিভি মানে আমরা কি বুঝলাম, ডিভি মানে V2 মাইনাস V1। সো V2 মাইনাস V1 হচ্ছে লেস দেন জিরো, নেগেটিভ মানে জিরোর থেকে ছোটো, তার মানে V2 লেস দেন V1, তার মানে কি সংকুচিত হয়েছে, ওটা প্রসারণ, এটা সংকোচন। সংকোচন যদি হয়, অর্থাৎ গ্যাসটা যদি সংকুচিত হয় তাহলে ডিভিটা নেগেটিভ হয়ে গেল। যেই ডিভিটা নেগেটিভ হয়ে গেল তাহলে তুমি চিন্তা করে সমীকরণ বসাও, এটা যদি নেগেটিভ হয়ে যায়, এই রাশিটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ অলরেডি একটা নেগেটিভ আছে, নেগেটিভ ইন্টু নেগেটিভ হয়ে গেল পজিটিভ, তখন কী হবে, ডেল্টা ইউটা পজিটিভ হয়ে যাবে। তখন কী হবে, ডেল্টা ইউটা পজিটিভ হবে, ডেল্টা ইউটা পজিটিভ। ডেল্টা ইউ পজিটিভ মানে কি, গ্যাসের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে। গ্যাসের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে কী হয়, আমরা জানি তার বহিঃপ্রকাশ হচ্ছে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পাবে, মানে ডিটিটা বাড়বে, মানে তাপমাত্রা বৃদ্ধি পাবে, মানে T2 অলওয়েজ গ্রেটার দেন T1, তাপমাত্রা বাড়বে। সুতরাং এটাই বুঝলাম যে রুদ্ধতাপ সংকোচনে, সংকোচন কেন বলছি, যেহেতু ডিভিটা নেগেটিভ, তাই রুদ্ধতাপ সংকোচনে কী হলো, গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি হলো। সো দুটো ডিসিশন আসলো, এক রুদ্ধতাপ, দুটি রুদ্ধতাপে, এক রুদ্ধতাপ প্রসারণে গ্যাসের আয়তন তাপমাত্রা হ্রাস পায়, আর রুদ্ধতাপ সংকোচনে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা বলতে হতে পারে কোশ্চেন আসতে, প্রমাণ করো যে, ব্যাখ্যা করো যে রুদ্ধতাপ সংকোচনে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়, রুদ্ধতাপ প্রসারণে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়, তখন তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। সো নিজে আজকে বুঝে গেলে বাড়িতে যখন নিজে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করবে, নিজে করার চেষ্টা করবে। সো যদি নিজে করার চেষ্টা করো পারো, তাহলে আমরা বুঝবো হ্যাঁ ঠিক আছে, একটু জ্ঞান দিয়ে দিই। যাই হোক, এখন গ্যাসের দুটো আপেক্ষিক তাপ আছে। গ্যাসের দুটো আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট কাকে বলে? স্পেসিফিক হিট হচ্ছে তুমি একটা এম ভরের কোনো একটা পদার্থ নিলে তার থিটা টেম্পারেচার বৃদ্ধি করলে, বৃদ্ধিকে আমরা না সবসময় ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এম ভরের কোনো একটা পদার্থ নিয়ে তার আমি ডেল্টা থিটা পরিমাণ টেম্পারেচার বাড়াবো, যে পরিমাণ হিট লাগবে ধরলাম ডেল্টা কিউ। তাহলে একক ইউনিট মাসের জন্য আর ইউনিট টেম্পারেচার বাড়াতে যে পরিমাণ হিট লাগছে দ্যাট ইজ কল্ড স্পেসিফিক হিট। এটি হচ্ছে আমাদের স্পেসিফিক হিটের ডেফিনিশন, যে অ্যামাউন্ট অফ হিট, প্রয়োজনীয় হিট দরকার প্রতি একক ভরের প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে সেটাই হলো সেই পদার্থের আপেক্ষিক তাপ। যেমন ধরো সিজিএসে জলের আপেক্ষিক তাপ 1, তার মানে 1 গ্রাম জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে 1 ক্যালোরি তাপ লাগে। হ্যাঁ, এসআইতেই জলের আপেক্ষিক তাপ কত, 4200, তার মানে কি 1 কেজি জলের 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে 4200 জুল তাপ লাগে। সো এটা নিয়ম আপেক্ষিক তাপ। তো সিজিএসে জলের আপেক্ষিক তাপ 1 মানে 1 গ্রাম জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে 1 ক্যালোরি তাপ লাগে। সো এটাই হলো আমাদের নিয়ম, ডেফিনিশন আপেক্ষিক তাপের। কি না, ইউনিট মাস ইউনিট টেম্পারেচার বাড়াতে যে পরিমাণ হিট লাগছে দ্যাট ইজ কল্ড আপেক্ষিক তাপ। এবার গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসও নিলা,
গ্যাস নিয়ে ইউনিট মাস দিলা, নিয়ে ওকে হিট দিলা, দেখার চেষ্টা করছো যে ইউনিট টেম্পারেচার বাড়াবো আমি, হিট দিচ্ছ, ইউনিট মাস নিয়েছো, এবার তুমি হিট দিচ্ছ, দেখার চেষ্টা করছো ওর 1 ডিগ্রি টেম্পারেচার বাড়বে, কতটা হিট ঢুকবে, সেটাই আপেক্ষিক তাপ। কিন্তু এটা দেখতে গিয়ে দেখলাম গ্যাসের প্রেশার চেঞ্জ হয়ে যাচ্ছে, ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার দেখার কথা ছিল শুধু টেম্পারেচার চেঞ্জ, সঙ্গে সঙ্গে গ্যাসের প্রেশারও চেঞ্জ হয়ে যায়, ভলিউমও চেঞ্জ হয়ে যায়। সো ক্যালকুলেশনসটা কমপ্লিকেটেড হয়ে গেল, এত কিছু চেঞ্জ হলে তো হবে না। তখন আমরা বললাম তাহলে ঠিক আছে, একটা কাজ করি, আমরা দুটো প্রসেস নিই। প্রথমে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ যাই হয়ে যাক না কেন আমি ভলিউমটা গ্যাসের চেঞ্জ করব না। তখন আমরা কি করলাম, যে প্রতি একক ভরের গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াবো স্থির আয়তনে, ভলিউম চেঞ্জ হবে না, ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। স্থির আয়তনে একক ভরের গ্যাসের 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে সেটাই হলো সেই গ্যাসের স্থির আয়তনে আপেক্ষিক তাপ। মানে বললাম যে সাপোজ ডিকিউ ভি হচ্ছে তোমার হিট আমি সাপ্লাই করলাম এম গ্রাম গ্যাসের স্থির আয়তনে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, স্থির আয়তনে একক ভরের গ্যাসের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটা হলো স্থির আয়তনের আপেক্ষিক তাপ, সিভি। সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তা সিভিটা কি? সিভি হলো তুমি যদি 1 গ্রাম সিজিএসে যদি বলি 1 গ্রাম যদি গ্যাস নাও তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে গেলে তোমার সিভি ক্যালোরি তাপ লাগছে স্থির আয়তনে, আয়তনটা ফিক্সড। অর্থাৎ একক ভরের গ্যাসের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করবা স্থির আয়তনে যে পরিমাণ তাপ লাগবে সেটা হলো সেই গ্যাসের আপেক্ষিক তাপ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সিভি, ভি সাফিক্সে মানে কনস্ট্যান্ট আয়তন। তাহলে ভাবো তুমি যদি এম গ্রাম গ্যাস নাও, ফর্মুলা আমরা জানি কি, এইচ ইজ ইকাল টু এম এস টি, শিখেছো, হিট ইজ ইকাল টু এম এস টি। এবার তুমি বললে যে এম গ্রাম গ্যাস নিলাম স্থির আয়তনে, ডিকিউ ভি অ্যামাউন্ট অফ হিট দিলাম, কী করলো, এম এস ডিটি তাপমাত্রা বাড়ালো। এই দেখো, বুঝতে পারলে, এই যে কম্পেয়ার করার সঙ্গে একই জিনিস। আমরা তরলের ক্ষেত্রে শিখেছিলাম এইচ ইজ ইকাল টু এম এস টি, এখানে করলাম কি, এইচের জায়গায় ডিকিউ বললাম। এখানে তরলে যেমন আমরা ক্লাস 9-10 শিখছিলাম তাপ বলতে এইচ, এবার তাপ বলতে আমরা বললাম ডিকিউ, সামান্য তাপ, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাই সাফিক্সে ভি। কী করলাম, গ্যাসের এই পরিমাণ আমি তাপ দিলাম অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে, যাতে করে কী হয়, গ্যাসের তাপমাত্রার ডিটি বৃদ্ধি পায়। তাহলে এইচ ইজ ইকাল টু এম এস টি, তাহলে এইচ ইজ ইকাল টু এম পরিমাণ গ্যাস, আমি এম বলতে কি বুঝালাম, এম বলতে গ্যাসের গ্রাম আণবিক গুরুত্ব। তার মানে বুঝলাম আমি কতটা গ্যাস নিয়েছি, 1 গ্রাম মোল গ্যাস নিয়েছি। সিস্টেমের গ্যাসের পরিমাণ হচ্ছে, সিস্টেমের পরিমাণ হচ্ছে 1 গ্রাম মোল। অক্সিজেন হলো 32 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড হলো 44 গ্রাম, হাইড্রোজেন হলো 2 গ্রাম, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো সেই গ্যাসের আমি কী করলাম, কি আয়তনটাকে কনস্ট্যান্ট করে দিয়ে আমি এমন একটা হিট পাঠালাম ডিকিউ ভি, যাতে করিয়ে তাপমাত্রা ডিটি লাগে, বৃদ্ধি পায়। সো ডিকিউ ভি ইজ ইকাল টু এমসিভি ডিটি, সিম্পল। আর একটা হিট স্পেসিফিকার আছে, তার নাম হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ সিপি, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সিপি। কী করলাম তাহলে, অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে, তাহলে কাকে বলে, সিপি কাকে হবে, সিপি ডেফিনেশনে কী হবে, তাহলে একক ভরের গ্যাসের স্থির চাপে একক ভরের গ্যাসের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই বলা হয় সিপি বা স্থির চাপে আপেক্ষিক তাপ। কী বললাম, একক ভরের গ্যাসের স্থির চাপে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটা হলো ওই গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ সিপি। ঠিক আছে, তাহলে যদি 1 গ্রাম মোল গ্যাস নিই তাহলে ডিকিউপি পরিমাণ হিট পাঠালাম, 1 গ্রাম মোল মানে তাহলে গ্যাসের ভর কত, এম। এই যে এই ফর্মুলাকে কাজে লাগাচ্ছি, এইচ ইজ ইকাল টু, এখানে এইচ বলতে কি ডিকিউপি, কারণ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। কী করলাম, এমের জায়গায় 1 গ্রাম মোল গ্যাস, সিপির জায়গায় মানে স্পেসিফিক হিটের জায়গায় এসের জায়গায় সিপি, কারণ সিস্টেমটাকে আমি হিট পাঠিয়েছি অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে, তাপমাত্রা বৃদ্ধি করলাম ডিটি।
তাহলে ভাবো তুমি তুমি যদি স্থির আয়তনে তাপমাত্রা বৃদ্ধি করতে চাও ডিটি, তাহলে তোমার ডিকিউবি পরিমাণ হিট লাগছে। কিন্তু তুমি যদি স্থির চাপে যদি তাপমাত্রা বৃদ্ধি করতে চাও ডিটি, তাহলে তোমার ডিকিউবি পরিমাণ হিট লাগছে। দুটো আলাদা হিট লাগছে কিন্তু এক্ষেত্রে তরলে যদি তাপমাত্রা টি বৃদ্ধি করতে যাও তাহলে কিন্তু সবসময় একই পরিমাণ তাপ লাগছে, কারণ এর এসটা একটাই হয়, সিঙ্গেল ভ্যালু। জলের আবির্ভাব কত? 1। কখনই বলো না স্থির চাপে 1, স্থির আয়তনে 1, কিন্তু গ্যাস হলে পরে তার কিন্তু বলতে হবে গ্যাসের আপির তাপ কত, বলে স্থির চাপে না স্থির আয়তনে, সিপি না সিবি। বলে কেন বলছো? বলে দুটো ক্ষেত্রে দুই রকম তাপ লাগবে। তুমি যদি স্থির আয়তনে যদি গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করতে যাও তাহলে যেই হিটটা লাগবে, স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করতে যাবা, একই তাপমাত্রা বৃদ্ধি করতে যাবা, ডিফারেন্ট তাপ লাগবে। এবং দেখবো এটা বেশি তাপ লাগছে, এটাতে কম তাপ লাগছে, এর পিছনেও কারণ আছে, বলে দেবো সবই। বোঝা গেল কী বললাম? সো এটা হচ্ছে আমি কী করলাম, আমি এখানে 1 মোল গ্যাস নিয়েছি, 1 মোল না নিয়ে অন্য কোনো পরিমাণ নিতে, স্মল এম পরিমাণ নিতে পারতাম, তাহলে স্মল এম সিবিডিটি, ঠিক আছে না? আমি এখানে 1 মোল নিয়েছি, কোনো ব্যাপার নেই যে 1 মোল নিতে লাগবে, 2 মোল 3 মোল 4 মোল 5 মোল 12 মোল হাফ মোল, তাহলে এম সিপিডিটি। এখান থেকে আমি যদি একটু ইউনিটের দিকে আসি, তাহলে তুমি চিন্তা করো যে ইউনিটটা কী হওয়া উচিত, সিবির ইউনিট কী হওয়া উচিত, এটা তো ক্যালোরি, তাহলে এর থেকে এম বেড়ে গেল, নেমে গেল ক্যালোরি পার গ্রাম, আর টেম্পারেচারটা কেলভিন পার কেলভিন। এখানেও তেমনি সিপি, তো এম নেমে যাবে, ডিটি নিয়ে যাবে, তাহলে সিপির ইউনিট হবে ক্যালোরি পার গ্রাম, গ্রামটা বাঁ দিকে চলে গেল, টেম্পারেচার বাঁ দিকে চলে গেলে পার কেলভিন টেম্পারেচারে হয়ে গেল। সো ক্যালোরি পার গ্রাম পার কেলভিন। তুমি যদি এসআইতে বলো তাহলে কী হবে? এসআইতে যদি বলো তাহলে এটা এই এসআইতে যদি বলো, আমি আবার এসআইটা দেখাই এখানে। এসআই মানে এটা কি হিট হচ্ছে জুল, গ্রামটা হয়ে গেল পার কেজি পার কেলভিন, এখানেও তাই জুল পার কেজি পার কেলভিন, সিম্পল। এটা এসআই, প্রথমটা সিরিয়াস। এবার দেখো যদি আমরা, তাহলে সিপিটা কি, সিপি অ্যান্ড সিবি এগুলো হচ্ছে তোমার গ্যাসের আপেক্ষিক তাপ স্থির আয়তনে প্রতি 1 গ্রামের জন্য, একটা স্থির চাপে একটা স্থির আয়তনে প্রতি 1 গ্রামের জন্য, এগুলো আপেক্ষিক তাপ পার গ্রামের জন্য, প্রতি 1 গ্রামের জন্য আপেক্ষিক তাপ 1 মোলের জন্য হতে পারে। অর্থাৎ গ্যাসটা যদি তুমি 1 মোল নাও, তাহলে দেখো সিপি ইন্টু আণবিক গুরুত্ব, তখন আমরা বলবো ক্যাপিটাল সিপি, তখন পার মোলের জন্য হয়ে গেল এটা। ছোট সিপি কি? আপেক্ষিক তাপ প্রতি গ্রামের জন্য। বড় সিপি কি? আপেক্ষিক তাপ পার মোলের জন্য। তাহলে ইউনিট কী লিখবো? বলবো ক্যালোরি পার গ্রামের জায়গায় হয়ে গেল পার মোল পার কেলভিন, অথবা জুল পার গ্রামের জায়গায় লিখবো পার মোল পার কেলভিন, এই অর্থাৎ গ্রামটা বা কেজিটা মোলে কনভার্ট হয়ে গেল। একই রকমের সিভিটাকে যদি আমি এম দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল ক্যাপিটাল সিভি, ওই পার মোলের জন্য। এবং এই সিপি এবং সিবি পার মোলের জন্য অবশ্যই পার মোল যখন, তখন মনে রাখবা তুমি যে গ্যাসটা নিয়েছো সেটা 1 মোল, 2 মোলও হতে পারে, তাহলে 2 সিপি হবে। যাই হোক, আপাতত আমি এটাই রাখি যে সিপি এবং সিবি এদের মধ্যে রিলেশন বার করতে পারি আমি। অবশ্যই রিলেশন বের করার জন্য কিন্তু আমাদের এই ফর্মুলাটা দরকার আছে, কোনটা, এই জিনিসটা বোঝা দরকার আছে। সো ডিকিউভি এবার কী হয়ে গেল, ফর্মুলাটা 1 মোলের জন্য যদি হয়, 1 মোলের জন্য যদি হয় তাহলে ডিকিউভি, এবং এটা ফর্মুলাটা কী হবে দেখি তো একটু বানাই একটু। সো 1 মোলের জন্য যদি হয় তাহলে এম ক্যাপিটাল, 1 মোলের জন্য যদি হয় তাহলে কী হবে, এম, ভালো করে বোঝো, ছোটো সিভি ইন্টু ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল ক্যাপিটাল সিভি ডিটি। এটা একই রকমভাবে হয়ে গেল, ছোটো এমের জায়গায় 1 মোল বলে ছোটো এমটা হয়ে গেল আণবিক গুরুত্ব ছোটো সিপি ইন্টু ডিটি, এমটা হয়ে গেল আণবিক গুরুত্ব কারণ 1 মোল গ্যাস, যেই এই দুটো গুণ হলো সঙ্গে সঙ্গে হয়ে গেল ক্যাপিটাল সিপি। এই দেখো বোঝা গেল। সো ডিকিউবি হয়ে গেল আসলে ছোটো এম সিপি ডিটি, ছোটো এমটা আমি 1 মোল বলে বড়ো এমে কনভার্ট করলাম, বড়ো এম সিপি ডিটি, বড়ো এম ইন্টু সিপি হয়ে গেলে ক্যাপিটাল সিপি ডিটি। ঠিক আছে, ডিকিউপি হচ্ছে ছোটো এম সিপি ডিটি, ছোটো এমটা সিপি দ্বিগুণ করলে হয়ে গেলে বড়ো এম সিপি ডিটি, বড়ো এম ইন্টু সিপি হয়ে গেলে ক্যাপিটাল সিপি ডিটি। এই দুটো আমাদের বেরিয়ে গেল। নেক্সট আমরা যেটা পড়বো এদের মধ্যে রিলেশনস বের করবো। রিলেশনসটা আমরা বের করব আজকে। আর সো
3 minus log v that is equal to constant 3 into dt by t minus dv by v that is equal to constant. So minus dv by v that is equal to 3 minus 3 into dt by t. So এটা জিরো হয়ে গেল, এটা জিরো, minus minus cancel, so dv by dt that is 3 into v by t. So 1 by v, so therefore 1 by v dv by dt that is equal to 3 by t. এই এখন বাকিটা দেখে নাও কী হবে। এই হলো আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা 3/2। এবার যে তাপমাত্রা বাড়ে তা আয়তন, এই তো গামা 3/3, দিস ইজ ইউর অ্যান্সার। সো গামা ইজ ইকাল টু 3/t। সো মোরালেস এরকম, তোমরা একটু দেখে নিও কী আছে না আছে। সো মোরালেস এরকম, তোমরা একটু দেখে নিও কী আছে। ওকে, ডান।